দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ৩.৫ মাসের মাথায় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে লোকসভার ৫৪৩ জন সদস্যকে নির্বাচন করতে ৬ সপ্তাহ ধরে ৭ দফায় ভোট নেওয়া হবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৪ঠা জুন। এরই মধ্যে গত ১৯শে এপ্রিল পশ্চিমবঙ্গ সহ কয়েক রাজ্যে সহিংসতার মধ্য দিয়ে প্রথম দফা ভোটের পর আজ শুক্রবার দ্বিতীয় দফায় ৮৮টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট পূর্ববর্তী ভারতের সব জনমত জরিপই বলছে বাংলাদেশের মতো ভারতের নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। এই জনমত জরিপ সত্যি হলে ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর মতো কট্টর হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসার রেকর্ড করতে যাচ্ছেন। তবে সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের বেছে নেয়ার এবারের এই নির্বাচন হচ্ছে এক তিক্ত পরিবেশের মধ্যে। বিরোধীরা অভিযোগ করছেন যে তারা পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলো অনেক বিরোধী নেতাদের বাড়িতেই তল্লাশি অভিযান চালাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো বেশ কয়েকজন বিরোধী নেতাকে দুর্নীতির দায়ে গ্রেফতারও করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে মেরুকরণে ব্যস্ত রয়েছেন বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। গত ১৫ই এপ্রিল নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে মা বোনদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমান এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দেবে। ভোটে মোদীর ধর্মীয় বিভাজন নীতি শিরোনাম হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও। मुस्लिमों का देश के संसाधनों पर पहला हक है, ये मनमोहन जी का बयान है। कांग्रेस पार्टी की सोच हमेशा से तुष्टीकरण की रही है, वोट बैंक की राजनीति की रही है। মোদী কেন মুসলিম বিদ্বেষী মন্তব্য করছেন? এই নির্বাচন প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের নির্বাচনের উপর কেমন নজর যুক্তরাষ্ট্রের? জানতে এবং জানাতেই আজকের দূর আলাপ। অতিথি হয়ে যুক্ত আছেন বাংলাদেশ থেকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, ভারত থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়েন্সের সাবেক উপ উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের দূর আলাপে। আমি গৌতম লাহিড়ী, আপনি ভারতে আছেন, ভারতের ভোট চলছে, আপনার কাছে একটু মোটা দাগে বিশ্লেষণ জানতে চাই প্রথমেই, তারপরে সুনির্দিষ্ট প্রশ্নে যাব। যে প্রচন্ড গরমের মধ্যে আমরা জানলাম প্রথম দফায় 63%, এই দফায় ও দ্বিতীয় দফায় ওইরকমই ভোট পড়েছে একই রকম। কেমন নির্বাচন হচ্ছে এই নির্বাচনে? আসলে নির্বাচনের আগে থেকে প্রেক্ষাপটগুলো যেমন গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে লক্ষণীয় বিষয়গুলো কি কি? গৌতম লাহিড়ী। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই একটা ছোট্ট সংশোধন করে দিই, আমি বর্তমানেও এখন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছি। আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন। ভারতের নির্বাচন এটা ঘটনা যে যেভাবে শুরু হওয়ার কথা ছিল, আমরা প্রথম পর্যায়ে কিন্তু দেখলাম যে ভারতে যে ধরনের ভোট হয়েছে 2014 বা 2019, যাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। প্রথম পর্যায়ে ভোটের হার কিন্তু অনেকাংশে কমে গিয়েছে, মানুষের মধ্যে একটা অনুৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এবং আজকে যে দ্বিতীয় পর্ব শেষ হলো, সেখানেও কিন্তু ভোটের হার অনেকটা কমে গিয়েছে। এবং সেক্ষেত্রে যেটা বলছেন আপনি যে নরেন্দ্র মোদীর যে ভাষণের কথা, এটা পরিষ্কার যে বিজেপি এই জাতীয় রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে এবং একটা ধ্রুবীকরণ যেটাকে বলা হয় বা মেরুকরণ করলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট যাতে বেশি পাওয়া যায়, এবং যেটা ভারতের হিন্দিভাষী অঞ্চলের মধ্যে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে। কিন্তু যেটা লক্ষ্য করা গেল, যেই ভাষণটি তিনি প্রথম পর্যায়ের ভোটের পর রাজস্থানে গিয়ে বলেছিলেন, যার জন্য ভারতের নির্বাচন কমিশন তাকে একটা নোটিশও দিয়েছেন, এবং যে নোটিশে বলা হয়েছে যে নির্বাচনের যে আচরণ বিধি সেটা মেনে চলা উচিত, এবং ভারতবর্ষে সম্ভবত প্রথম প্রধানমন্ত্রী যিনি নির্বাচন কমিশনের নোটিশ পেলেন, আগে কোনো প্রধানমন্ত্রী নোটিশ পান। তো নিঃসন্দেহে এইটা একটা কোথাও লক্ষণ রেখা যদি বলা যায়, সীমারেখা লঙ্ঘনের একটা বিষয় ছিল। তবে এটা ভারতের রাজনীতির আভ্যন্তরীণ বিষয়,
এবং এটা যে কারণে আরো অনেকগুলি আন্তর্জাতিক মানে প্রতিফলন রয়েছে এমন কিছু মন্তব্য প্রধানমন্ত্রী করেছিলেন আগে দাক্ষিণাত্য নিয়ে, তামিলনাড়ু নিয়ে। সেখানকার শ্রীলঙ্কার সরকার তারা মনে করেছেন যে গুরুত্ব দেননি, যে এটা ভারতের নির্বাচনের কারণেই নির্বাচনের নেতারা এরকম বলে থাকেন। মনে থাকবে আপনাদের হয়তো 2014 আগে নরেন্দ্র মোদীর ভাষণ বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে, কিন্তু তারপরে তিনি যে 10 বছর ক্ষমতায় আছেন তাতে সেই তার প্রতিফলন কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে পড়ে বা এখনো যে পড়বে ভবিষ্যতে, এমন আমি মনে করি না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন বা না হন, অন্য যে কেউ হন, ভারতের যে পররাষ্ট্রনীতি সেটা বাংলাদেশের ক্ষেত্রে একটা নিরন্তর ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা থেকে কোনো বিচ্যুত হবে না, যে কারণে আমরা এখনো, সৌভাগ্যের বিষয় যে এখনো বাংলাদেশ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া হলেও হতে পারে। সেটা মানুষের সম্পর্ক যদি খারাপ হয় তাহলে কূটনৈতিক সম্পর্কে তার একটা কালো ছায়া পড়ে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু আমার মনে হয় যে জি, যে ভোটটা হচ্ছে সেই ভোটটাতে একটা নিশ্চয়ই গ্রীষ্মের দাবদাহ একটা বিষয়। একই সঙ্গে ভোটারদের হয়তো এরকম একটা অনুমান আছে যে ভোটের ফল তো প্রায় জানাই গেছে, ফলে ও আর ভোট কেন্দ্রে গিয়ে কি করব আমি, এরকম একটা দ্বিতীয় মনোভাব আছে। তৃতীয় মনোভাব কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি, যে যে কোনো কারণেই হোক ভারতের জনতা পার্টির যাদেরকে বলা হয় কোর ভোট, মানে ভোট ব্যাংক, এমনকি সেই হিন্দুদের মধ্যেও মানে বেশ কিছু আসনে আজকেও আমি কিছু পরিসংখ্যান দেখেছি যেখানে যদি 8 লক্ষ মুসলিম থাকেন তারা কিন্তু প্রায় 100% ভোট দিয়েছেন, কিন্তু 9 লক্ষ হিন্দুদের সকলে ভোট দেন। ফলে এটার এক ধরনের একটা এই মানে প্রতিক্রিয়াটা আমার মনে হয় না ভারতের ডোমেস্টিক বা আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে একটা শুভ লক্ষণ। বরং প্রধানমন্ত্রী মোদী যেটা বিশ্বাস করতেন বা বলতেন যে সবকা সাথ সবকা বিশ্বাস, অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে সবার হুম, বিশ্বাসে নিয়ে সরকার চালাবো, সেটা ভোটের প্রচারে সেটা বলতে হচ্ছে এখন। অনেকেই ভারতের বেশ কিছু আমাদের সিনিয়র কিছু বিশ্লেষক তারা বলছেন যে হয়তো কোথাও ভারতীয় জনতা পার্টি আগে যেটা ভাবা গিয়েছিল তার সেরকম নয়, তুলনায় হয়তো কিছুটা চাপের মধ্যে পড়েছে বলেই, যেটা মনে হয়েছিল যে বিরোধী দল প্রায় মোকাবিলা করতে পারবেন না, কিন্তু বিরোধী দলকে ময়দানে দেখা যাচ্ছে। এটা ঘটনা যেটা আগে কিন্তু আমরা নিজেরাও দেখিনি। সাধারণ মানুষের মধ্যেও একটা হতে পারে যে 10 বছরের একটা সরকারের অ্যান্টি ইনকামবেন্সি যেটা বলা হয় সেটা হয়, তার একটা প্রতিফলন থাকতেই পারে। অনেক স্বাভাবিক সমস্যা আছে, অনেক মানুষের জাগতিক দৈনন্দিন জীবনের সমস্যা আছে, এগুলো নিশ্চয়ই। মানুষ তা যা পান তো তার আছে। থেকে গৌতম আরো লাহিড়ী, বেশি আপনার আগ্রহ কথার প্রসঙ্গে আরেকটা প্রশ্ন একটু ছোট্ট করে জেনে আমি আমার পরের অতিথিদের কাছে যাই। আপনি বলছিলেন যে মানুষের মধ্যে একটা প্রবণতা যে ভোটের ফল তো একরকম জানাই। আসলে ভোটের ফলাফলটা কেমন রকমের জানা? যেমনটি জরিপে আসছে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটি বলছেন যে এবার ৪০০ পার হবে মোদীর জোট। বিষয়টি কি তাই? মোদী কি হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? এমনই ধারণা? না, মানে সেটা এটা মানে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ভারতের 3টে হিন্দি ভাষী রাজ্যের যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, সেখানে বিজেপি যে বিপুল ভাবে জয়লাভ করেছিল, তারপর প্রধানমন্ত্রী স্বয়ং লোকসভার মধ্যে ঘোষণা করেন আপকি বার 400 পার। ফলে সেইটা একটা সাধারণ মানুষের মধ্যে মধ্যে একটা ধারণা তৈরি হয় যে নিঃসন্দেহে যে মোদী তো জিতছেনই আর কি, মানে অনেকেরই এরকমই বলতে থাকেন যে আয়েগা তো মোদী। তো ফলে এই ধারণা থেকে একটা এক ধরনের গরমের মধ্যে কেনই বা যাই, অনেক ক্ষেত্রে আজ যেমন শুক্রবার, আগামী 2 দিন ছুটি, শনি রবিবার ছুটি আমাদের এখানে, 3 দিনের ছুটিতে হয়তো অনেক ভোটার হয়তো নেই, তারা হয়তো পাহাড়ে ঠান্ডা কোথাও জায়গায় চলেও গেছে, এমনও হতে পারে, নইলে এত ভোট কেন কম পড়বে। ফলে ভোট যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম 400 পার স্লোগানে, তার প্রতিফলন কিন্তু ভোটের পরিসংখ্যান বলছে না। ফলে আপনি যেটা বলছেন, আমি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখছি, কিন্তু আমি এই ধরনের কোন সংখ্যায় এখন হুম, পূর্বাভাস দেব না। তার কারণ হচ্ছে আরো 5 দফা বাকি আছে। যদি বাকি এই আছে নিশ্চয়ই। ট্রেন্ডটি অনেক চলতে ধন্যবাদ। থাকে। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হুমায়ুন কবির, আপনার বিশ্লেষণ আসলে আপনাদের দুজনের কাছেও আমি এই বিশ্লেষণটাই জানতে চাইব। নির্বাচনটাকে কিভাবে আপনারা দেখছেন এবং মোদী কি হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? জনাব হুমায়ুন কবির, আনমিউট করে বলবেন।
ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো বাইরে থেকে দেখছি এবং আমাদের এই দেখার ক্ষেত্রে ভারতীয় পত্র-পত্রিকা, বাইরের বিভিন্ন গবেষণা, এই বিষয়গুলো আমাদেরকে ভারতের এই নির্বাচনের প্রক্রিয়াটা বুঝতে সাহায্য করছে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যেটা ইঙ্গিত করেছেন আমাদের গৌতম দা, যে মোদি বা বিজেপি সরকারের প্রধান অস্ত্র যেটা তারা মনে করেছিলেন ব্যবহার করবেন, সেটা হচ্ছে মোদির পক্ষে ঢেউ। অর্থাৎ তাদের কিন্তু ম্যানিফেস্টোটা যদি আপনি দেখেন, ওখানে কিন্তু উনি মোদিকেই প্রধান ধরে তারা এই ম্যানিফেস্টোটা তৈরি করছে যে ওনাকেই ভোট দিবেন, ওনারই পক্ষে দাঁড়াবে। তো কাজেই এখানে গত 2 রাউন্ডে, অর্থাৎ প্রথম পর্যায়ে এবং আজকে দ্বিতীয় পর্যায়ে যেটা হয়ে গেল, তাতে কিন্তু এই মোদি ঢেউ উঠেছে বলে কিন্তু অনেক যারা গবেষক বা যারা পর্যবেক্ষণ করছেন, তারা এই বিষয়টা দেখছেন। এবং দুই ক্ষেত্রেই ধরুন প্রথম ধাপে যে নির্বাচনী ভোটের হার, যেটা একটু আগে গৌতম দাও ইঙ্গিত করছিলেন, প্রায় 4 থেকে 6% ভোট কম পড়েছে গত নির্বাচন থেকে। এবং আজকেও যেটা দেখলাম গড় 50% ভোট পড়েছে বলছে, তাহলে এখানেও প্রায় 7-8% ভোট কম পড়ছে বলে মনে করা হচ্ছে। তো কাজেই যে মোদি ঢেউ যে কথাটা, যার উপর ভিত্তি করে বিজেপি বা এনডিএ তারা এই নির্বাচনে গেছে এবং যেটা পুঁজি করে তারা মানুষের মন জয় করতে চাচ্ছে, সেই ঢেউটা এখনো পর্যন্ত খুব বেশি মানুষের মধ্যে আবেদন তৈরি করতে পেরেছে বলে অবস্থাদৃষ্ট মনে হচ্ছে। আর দ্বিতীয় যেটা, এবং সেটা যে বিজেপিকেও খানিকটা চিন্তিত করছে, তার ঘটনার থেকেও কিন্তু তার একটা ইঙ্গিত পাওয়া যায়। এই যে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী মোদী যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এবং মেরুকরণের কথা আপনি বলছিলেন, প্রথম দাও সেটা ইঙ্গিত করলেন। এই যে মেরুকরণ, ইচ্ছাকৃতভাবে মেরুকরণ করা এবং বিদেশি ষড়যন্ত্রের তত্ত্বটাও কিন্তু হাজির করা, এবং দুটোই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নিজের মুখ থেকেই আসা। কাজেই সেই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন যে বিজেপির মধ্যে তারা যে প্রত্যাশা করেছিলেন প্রথম পর্যায়ে, সেই প্রত্যাশা অনুযায়ী তারা ফলাফল দেখছেন না। আর আজকের যেটা হয়েছে দ্বিতীয় পর্যায়ে, তাতেও কিন্তু প্রায় প্রথম পর্যায়েরই প্রতিফলন হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ তো যে মোদি ঢেউ নাই, এবং সেখানে অন্য বিকল্প মানুষ চিন্তা করছে কিনা, অথবা মানুষ ভোটের প্রতি অনীহা তৈরি হয়েছে কিনা, এবং তার অনেকগুলো কারণও কিন্তু আছে। যেমন ধরুন, গত 10 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যে বক্তব্য দিয়ে এসেছিল, বাস্তব ক্ষেত্রে অনেকগুলো কিন্তু বাস্তবায়ন তারা করতে পারে। যেমন ধরুন কর্মসংস্থান, ভারতে কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু বিরাট একটা এখনো পর্যন্ত চ্যালেঞ্জ হিসেবে আছে। এবং মানুষ যখন ভোট দেয়, তখন কিন্তু মানুষ তার নিজের অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই কিন্তু ভোটটা দেয়। তো সেই ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা থাকে, এবং নিশ্চিতভাবেই তরুণ প্রজন্মের কাছে তার নিজের কর্মসংস্থান বা তার কাজের কতটা সুযোগ হলো, সেটা তো থাকতেই পারে। কাজে কর্মসংস্থান, দুর্নীতির বিভিন্ন বিষয়ে, ভারতে বৈষম্য বাড়ছে, কিছু লোকের হাতে টাকা চলে যাচ্ছে, এবং যে বিষয়টা নিয়ে গত 2-3 দিন ধরে বিরাট রকমের আলোচনা চলছে। কংগ্রেস বলছে যে আমরা একটা সেন্সাস করব, সবার মধ্যে কার কি অবস্থা আছে, টাকা পয়সা যদি কেউ বাড়তি নিয়ে থাকে, সেটাকে কিভাবে রিডিস্ট্রিবিউট করা যায়। এটা অবশ্য কংগ্রেসের পুরনো পলিটিক্সেরই একটা অংশ হিসেবে আমি দেখি। তো সেইগুলো বিচার বিশ্লেষণ করে আমার ধারণা, যেই রকম উদ্দীপনা, যেরকম আপনি 400 সিট পেয়ে যাওয়া, এইরকম যে বিষয়গুলো আলোচনায় ছিল, বাস্তব ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন মনে হচ্ছে আমার কাছে। এবং এখানে আমি আরো একটা জিনিস আমি জানি এটা হয়তো একটু বেশি বলা হয়ে যেতে পারে, কিন্তু ভারতের রাজনীতিতে আমরা যেটা দেখি, যে মানুষ যেহেতু ভোট দেওয়ার সুযোগ পায়, তারা কিন্তু অনেক সময় প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে গিয়েও তারা কিন্তু তাদের মতামত প্রকাশ করে। আমি একটা এক্সাম্পল দিই। 2004 সালে তখনও কিন্তু শাইনিং ইন্ডিয়ার গল্প আমরা শুনেছিলাম, এবং তখনও কিন্তু আমার যতখানি মনে পড়ে যে শাইনিং ইন্ডিয়াতে আবার বিজেপি ক্ষমতায় আসবে, এইরকম একটা ধারণা মোটামুটি কিন্তু তখনও ছিল। কিন্তু 2004 নির্বাচনে গিয়ে সেখানে কিন্তু বিজেপি হেরে যায়। কারণ জনগণ যখন ভোট দেয়,
তখন শক্তিটা কিন্তু ভারসাম্যটা জনগণের হাতে থাকে। মানে তাদের সিদ্ধান্ত কি হবে সেটা আগে থেকে বলা মুশকিল। তবে আমি যদি বলি একটা কাউন্টার ইনটিউটিভ থট হিসাবে বললাম, কিন্তু প্রচলিত ধারণা যে মোদি বা বিজেপি এইবার নির্বাচনে ফেরত আসবে। সংখ্যা জি কতটুকু সংখ্যা কত সিট নিয়ে আসবে সেটা নিয়ে আলোচনা এখনো চলছে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির। অনেকগুলো প্রশ্ন এর মধ্যে জেগে গেছে। সেটি হয়তো পরের অংশে যদি একটু সম্ভব হয় একটু জানতে চাইবো। বাংলাদেশের সাথে মানে বেশ কিছু টার্ম একদম একরকম লাগছে যে এক ব্যক্তিকে কেন্দ্র করে একরকম প্রচারণা, বিরোধীদের নানান অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা পক্ষপাতের অভিযোগ ভারতে যেমন হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে এই বিষয়গুলো বা বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব এই বিষয়গুলো খুব শুনেছি বাংলাদেশের নির্বাচনের সময়, নির্বাচনের আগে পরে। একটা তুলনামূলক বিশ্লেষণও যদি সম্ভব হয় পরবর্তীতে জানবো। তবে তার আগে ডক্টর মুস্তাফা সারোয়ার আপনার বিশ্লেষণ, আপনার কি মনে হয় যে বিশ্লেষণগুলো আসলে আমরা এতক্ষণ শুনছিলাম আপনার বিশ্লেষণও জানতে চাই। কেমন দেখছেন নির্বাচন? মোদি কি আসছেন পরবর্তী ক্ষমতায়? আনমিউট করে বলবেন। আনমিউট করে বলবেন ডক্টর মুস্তাফা সারোয়ার, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে নির্বাচনের যে দুটো ফেজ গেল, তাতে দেখা গেল যে 6 to 8% কম ভোট পড়েছে। বিশেষ করে যে অঞ্চলগুলোতে ভোট হয়েছে খুবই সিগনিফিকেন্ট, রাজস্থান, মধ্যপ্রদেশ, যেগুলোতে বিজেপির মানে ভীষণ পপুলারিটি। আরেকটা আমরা দেখলাম যে কোথাও কোথাও মানে মুসলিম ভোটারের সংখ্যা অলমোস্ট প্রায় 100%, যেটা মানে মানে বিস্মিত হয়েছি কতগুলো কেন্দ্রে। তাহলে আমি যদি হিসাব করি যে এই 17 এপ্রিলের অ্যারাউন্ড দ্যাট টাইম আমি একটা এস্টিমেট দেখেছিলাম যে বিজেপি উইন করবে 12% ভোটে। তাহলে আমি যদি 6 to 8 কে হিসাবে ধরি, আর যদি তার ভেতরে আমি দেখি মুসলিম পার্টিসিপেশন ইজ ভেরি হাই, এবং এরা কাকে ভোট দেবে সেটা আমরা মোটামুটি একটু হয়তো প্রিডিক্ট করতে পারি, কিন্তু প্রিডিকশন আমাদের ভুলও হয়ে যেতে পারে। যদি সেই প্রিডিকশন যে তারা মোদির উপরে খেপে গেছে, যে সিটিজেনশিপ আইন যেগুলো করেছে ইত্যাদি ব্যাপারে, এবং যে ধরনের মানে ডিসক্রিমিনেটরি কথা বলেন এবং অনেককে উস্কে দেন, এবং তাতে বিভিন্ন জায়গাতে মাইনরিটি পপুলেশনের জন্য অসুবিধা হয়, এগুলোকে আমরা যদি কাউন্ট করি তাহলে যেন মনে হচ্ছে যে মানে ইট উইল বি ক্লোজ, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে মোদি ইজ গোনা উইন, মানে ইট উইল বি ভেরি ক্লোজ। যেটা বিরোধী দল আগে ভাবেনি সেটা ক্লোজ হবে, কিন্তু তাও আমার যেন মনে হচ্ছে মোদি উইন করবে। কিন্তু হুমায়ুন মানে আমার ছোট ভাইয়ের মতন অ্যাম্বাসেডর, মাননীয় অ্যাম্বাসেডর হুমায়ুন, ওর কথার সঙ্গে আমি একটু মানে একত্রে সুর মিলিয়ে বলবো যে আমরা যেটা উনি এক্সাম্পল দিলেন, হ্যাঁ, যেখানে প্রেডিকশন ছিল যে বিজেপি উইন করে যাবে, দ্য অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, কিন্তু তারা উইন করতে পারেনি। কাজে সেটাও একটা হিসাবের মধ্যে পড়ে। আরো একটা ব্যাপার আমি সাম্প্রতিক লক্ষ্য করলাম যে মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা করছে কি, মোদির যে দল সেখানে কিন্তু তারা কাশ্মীরে তারা কতগুলো গ্রুপ করেছে, এবং আমাদের ভুললে চলবে না যে মিসেস মুফতির সঙ্গে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট ছিল বিজেপির, এবং তারা বিভিন্ন জায়গাতে, যেমন ধরেন সাম্প্রতিক কিছু কিছু আমি ওয়েস্টার্ন প্রেসে দেখলাম যে এক জাফর ইসলাম, যে মানে বেশ মানে বিজেপির এক ঊর্ধ্বতন পজিশনে আছে, এক মুসলিম ভদ্রলোক, উনি কিন্তু বেশ ছাফাই গাচ্ছেন এর ফেভারে। আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কয়েকদিন ধরে, যেটা হুমায়ুন কবিরও বলেছেন, যে মোদি মুখ থেকে আমরা প্রথম শুনলাম যে পশ্চিমা শক্তিরা জোট পাকিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। এটা কিন্তু আমরা এই নতুন আমরা শুনতে পেলাম। তার অর্থ হয়তো তারও হিসাবে কিছুটা গরমিল দেখতে পাচ্ছেন উনি, কিন্তু তবু আমার যেন মনে হয় যে ওভারঅল যে আমি সেন্টিমেন্ট দেখছি ভারতের, তাতে মনে হচ্ছে যে জাতীয়তাবাদের মানে খারাপ স্লোগান তুলে একটা জাতিকে যে বিপর্যস্ত করা যায় এবং তাদেরকে তাদের পপুলার মানে পপুলিস্ট পাবলিককে নিয়ে উইন করা যায়, সেই ছকগুলো কিন্তু নরেন্দ্র মোদী, যে নাকি রাজনীতি শিখেছে মাঠে, সে মাঠ থেকে শুরু করেছে, পোস্টারিং থেকে শুরু করে হি স্টার্টেড, এগুলো আমার মনে হচ্ছে ভালো আয়ত্ত করেছে। কাজে আমার মনে হচ্ছে ফাইনালি তার এই ন্যাশনালিস্ট, হিন্দু ন্যাশনালিস্ট স্লোগান হয়তো এবারও কাজে লাগবে।
জি, অনেক ধন্যবাদ। আমি একটা বিরতিতে যাব ডক্টর মোস্তফা সরোয়ার। পশ্চিমা ষড়যন্ত্রের জায়গাটি আসলে পশ্চিমা দৃষ্টিভঙ্গিটা কেমন সেটাও একটা জানতে চাইব। নির্বাচন এলেই সবখানে একটা পশ্চিমা ষড়যন্ত্রের মানে টার্মটা খুব ব্যবহৃত হচ্ছে ইদানিং। সেই জায়গাগুলো একটু স্পষ্ট হব। আরো অনেক প্রশ্ন। বাংলাদেশের জন্য নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ? বাংলাদেশের কোনো প্রত্যাশা, যেহেতু একদম পার্শ্ববর্তী দেশ ভারত নানান কারণে গুরুত্বপূর্ণ। অনেক প্রশ্ন আছে বিরতির পরে। ফিরছি দূর আলাপে। দূর আলাপে। আমি জনাব গৌতম লাহিড়ী একটু আপনি এই অংশটা আগেই বলছিলেন, একটু ছোট্ট করে ১ মিনিটে যদি আরেকটু যোগ করেন যে ধর্মীয় বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষী যে জায়গাটার আলোচনাটা হচ্ছিল, মোদি বলছেন মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে ইঙ্গিত করছেন, গাদা, গাদা সন্তান উৎপাদন বা শিশু উৎপাদনকারী কারখানা, এরকম একটা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। কিন্তু এতে আসলে তার কি লাভ হচ্ছে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনে কি তিনি এগিয়ে থাকছেন? কারণ ইতোমধ্যেই তো আমরা দেখছি যে নির্বাচন কমিশনে হাজার, হাজার এই জন্য অভিযোগ পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি শিরোনাম হয়ে সমালোচিত হচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির যেটা দর্শন, তারা তো এই দর্শনে বিশ্বাস করে। কারণ তাদের যে মূল যে সংগঠন, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির উৎপত্তি, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা তো চান বা চেয়েছিলেন যে স্বাধীনতার পর ভারত একটু হিন্দু রাষ্ট্র হোক। সেটা তো হয়নি। ফলে হিন্দু রাষ্ট্র করতে গেলে যেটাকে বলা যায় হিন্দু সংখ্যা গরিষ্ঠতাবাদ, তাকেই আশ্রয় করে প্রচার করা হাতিয়ার করে 2018, 2014, 2019, এমনকি মধ্যখানে ধরুন অন্যান্য যে প্রাদেশিক নির্বাচনগুলো হয়েছে, সবগুলোতেই তারা কিন্তু এতে আহ সুযোগ, আপনি বলছিলেন সুবিধার কথা, তারা কিন্তু সুবিধা পেয়েছে। বিশেষ করে ভারতবর্ষের মতো একটা বহু বৈচিত্র্যপূর্ণ একটা দেশে, মানে তার একটা বিভিন্নতা আছে। সেটা হচ্ছে হিন্দি ভাষী যে প্রদেশগুলো, সেখানে আসন সংখ্যা অনেক বেশি। দাক্ষিণাত্যে যেমন ধরুন, বা অন্য পূর্বোত্তর রাজ্যগুলোতে, বা এক কথায় যদি বলতে পারেন সমুদ্র উপকূলবর্তী যে প্রদেশগুলো, সেখানে কিন্তু তার প্রভাব ততটা পড়ে না। কিন্তু হিন্দিভাষী রাজ্যগুলোতে, সেজন্য ভারতে একটা প্রশ্ন সবসময় আসছে, এবারে নির্বাচনে সেটা প্রাধান্য পেয়েছে, যে রাহুল গান্ধী দক্ষিণে কেরালা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এবারে তাকে বামপন্থীরা তাকে চেয়েছিল তিনি যাতে হিন্দিভাষী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি জানি না, এখন শোনা যাচ্ছে রাহুল গান্ধী আমেথি থেকে, উত্তর প্রদেশ থেকে দাঁড়াতেও পারেন, এখনো ঘোষণা হয়নি সেক্ষেত্রে। কিন্তু ফলে এই উত্তর ভারত এবং দক্ষিণাত্য এর একটা কিন্তু মেরুকরণ, ধর্মীয় মেরুকরণের বাইরেও কিন্তু দেখা যাচ্ছে। কারণ দুই জায়গায় কিন্তু ভোটের প্রভাব দুরকম ভাবে পড়ছে। ধরুন কর্ণাটক প্রদেশে বিধানসভা নির্বাচনে একই ধরনের প্রচার কিন্তু ভারতীয় জনতা পার্টি করেছিল। প্রধানমন্ত্রী মোদী স্বয়ং করেছিলেন যে বজরংবলী মানে হনুমানকে অপমান করছে কংগ্রেস। এটা বলা সত্ত্বেও কংগ্রেস সেখানে 2/3 বেশি আসনে জয়লাভ। এটা নির্ভর করে একই, যেমন পশ্চিমবাংলাতেও যারা চেষ্টা করেছিল 2021 সালে, কিন্তু সেখানেও লাভ হয়। আমি যে কথা বলছিলাম, এটা ভারতের বিভিন্নতার কারণে। কিন্তু যেহেতু উত্তর ভারত বা হিন্দিভাষী এলাকায় আসন সংখ্যা 543-এর মধ্যে অনেক বেশি, ফলে সেখানে স্বাভাবিকভাবেই কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকত্বের রাজনীতি, তার প্রভাবের থেকে বিজেপির এই ধর্মীয় মেরুকরণ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এই যে কথাগুলো শব্দগুলো বন্ধগুলো, সেগুলো সবটা কিন্তু সেই প্রদেশের ভোট পাওয়ার জন্য নয়। এটা পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে হিন্দিভাষী এলাকায়, যেখানে এবারে কিছুটা হলেও চাপে আছে ভারতীয় জনতা পার্টি, ভোট প্রতিশত যেখানে কমছে, সেখানে যাতে হিন্দু ভাবাবেগটা আরো জাগিয়ে তোলা যায়, যে হিন্দুরা বিপন্ন, এই কথাটা বলে রাজনৈতিক এটি একদম স্পষ্ট যে এটি একদম বিজেপির একটা পরীক্ষিত মেথড, পরীক্ষিত কার্ড, সেটি আবারও বিজেপি প্লে করছে। একদম এই জায়গাটি স্পষ্ট। ধন্যবাদ আপনাকে হুমায়ুন কবির। যেই জায়গাটি আগে জানতে চেয়েছিলাম সেটি আসি, যে তুলনামূলক একটা বিশ্লেষণ বাংলাদেশের নির্বাচন, ভারতের নির্বাচন। তবে তার আগে একটু প্রতিবেশী দেশ, আমরা একদম নিকটতম প্রতিবেশী আমাদের ভারত, সেখানে নির্বাচন হচ্ছে। আমাদের দেশ এটি কিভাবে দেখছে? মানে ভারতের সিএ নিয়ে আমরা কিছুদিন আগেও কথা বলেছি, বাংলাদেশ এটি নিয়ে আলোচনা, ব্যাপক সমালোচনা দুটোই আছে। মুসলিমদেরকে অনুপ্রবেশ, মানে ভারতে বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, সেটাও মুসলিম বিদেশি হিসেবে অভিযোগ আছে সিএ। এরকম আরো নানান বিষয়ই তো আসলে ভারতের অনেকগুলো বিষয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জায়গা আছে। কতটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন বাংলাদেশের জন্য, বা বাংলাদেশেরও কোনো প্রত্যাশার জায়গা আছে কিনা? আনমিউট করে বলবেন। আবারও ধন্যবাদ। বাংলাদেশের জন্য তো অস্বস্তির জায়গাও আছে, আবার আমি বলবো স্বস্তির জায়গাও আছে, দুটোই আছে। অস্বস্তির জায়গাটা হচ্ছে
যে এই ধর্মীয় উন্মাদনাটা এই মহাদেশের মানে ঐতিহাসিকভাবে যদি আমরা সেটা আমরা 40-এর দশকের রাজনীতি দেখেছি, তার ফলও দেখেছি, এবং সেটা এখনো যদি হয় তাহলে সেই জিনিসটাকে ইতিবাচক ভাবে গ্রহণ করার আমার মনে হয় না এটা সুযোগ আছে। কাজেই সেই জায়গায় যদিও আমরা এই এখনো কোনো সরাসরি প্রতিক্রিয়া বা বাংলাদেশের মানুষ এক ধরনের অস্বস্তি ভোগ করছে, একটা সম্প্রদায়কে ধরে তাদেরকে ভিলিফাই করলে তার একটা প্রতিক্রিয়া তো বাংলাদেশে হতেই পারে। কিন্তু এখনো আমার এটা নিয়ে তো খুব যে একটা আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু এখানে আমাদের জন্য সাবধানতা প্রয়োজন আছে। সেটা হলো ধরেন সিএ এর কথা বলছিলেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে, তার ফল হিসাবে যদি যায়, এনআরসি অ্যাপ্লিকেশনের ফলে যে 2 মিলিয়ন মানুষ ডিলিস্টেড হয়ে আছে, এটা কিন্তু আমাদের জন্য একটা সংবাদ কারণ। এই মুহূর্তে না হলেও যে কোনো সময়ের জন্য হতে পারে, কারণ এটা একটা সম্ভাব্য জটিলতার একটা বিষয়। কারণ যে লোকগুলো নাগরিকত্ব হারিয়ে ফেলেছে তারা, তাদের অবস্থানটা কোথায়, এবং তাদেরকে যদি বলা হয় তোমরা ভারত ছাড়ো, এই ধরনের জি, জনাব হুমায়ুন কবির, আমার মনে হয় আপনি যেটি বলতে চাচ্ছেন সেই জায়গাটি অনেকটা স্পষ্ট, যদিও আপনার একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে আমার মনে হয়। আসি আপনার কাছে, আবার আপনার কাছে আরো প্রশ্ন তো রয়েই গেল। আমি ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে এটি একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রে গেল বছরের জুনে মোদী সফরে গিয়ে বলেছিলেন যে ভারতে বৈষম্যের কোনো জায়গা নেই। শুধু সেখানেই না, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি যখন কথা বলেন তিনি সেই বহুত্ববাদ নীতির কথাই, ভারতের সেই নীতির কথাই প্রচার করেন। কিন্তু দেশে এই যে ধর্মীয় কার্ড প্লে করছেন, এটি আসলে এটিকে কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে আসলে কিভাবে এটি চর্চা হচ্ছে? নিশ্চয়ই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখছেন সেখানে কেমন সমালোচনা বা আলোচনার জায়গা তৈরি করছে। হ্যাঁ, আন্তর্জাতিক গণমাধ্যম মানে কঠোর ভাষায় সমালোচনা করছে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র তার যে নাগরিকত্ব আইনের ব্যাপারে ওটাকে বেশ সমালোচনা করেছে, মানে তীব্র ভাষায় সমালোচনা করেছে। কিন্তু ইন্টারেস্টিং যে মোদি, আপনি যেহেতু বললেন যে দেশ এবং বাইরে, উনি কিন্তু দুটো তার চেহারা, হি হ্যাজ টু ফেসেস। দেশে বসে সে হিন্দু জাতীয়তাবাদের কথা বলে ভোট নেয়, আর বাইরে গিয়ে কিন্তু সে অন্যরকম। সেই কারণে সে বাইরের লোকদেরকেও বোকা বানিয়েছে। যেমন ধরুন, আপনি যদি দেখেন যে মোদি কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন দেশ থেকে, সবচেয়ে তাদের টপ মোস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, আপনি বিস্মিত হবেন যে সেগুলো সবই মিডল ইস্টের মুসলিম কান্ট্রি। আপনার সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন, ওদিকের যত দেশ আছে তাদের সবচেয়ে বেস্ট যেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা কিন্তু মোদিকে দেওয়া হয়েছে। কাজেই সেটা থেকে কি প্রমাণ হয় যে এই লোকটা খুবই ধূর্ত, সে কিন্তু ফেক করতে পারে ইজিলি, দুইটা রূপ ধারণ করতে পারে। ক্যামেলিয়ান, ওই যে ক্যামেলিয়ান এক ধরনের টিকটিকি আছে না, ক্যামেলিয়ান। উনি যখন ইন্ডিয়াতে যান তখন উনি অন্য রং ধরেন, তখন উনি বলেন যে ওই বজরংদের স্লোগান দেন, হ্যাঁ, কিংবা ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল যেখানে উনি অরিজিনালি ছিলেন, সংঘ, তাদের কথা বলেন। এই বলে উনি হিন্দু জাতীয়তাবাদকে উঁচিয়ে দিয়ে ভোট নিয়ে নেন। হ্যাঁ, কারণ হয় কি, সাধারণ যারা লোক, যারা মানে দরিদ্র সীমার কাছাকাছি, তারা কিন্তু, তাদের কাছে কিন্তু এই জাতীয়তাবাদী স্লোগান যদি বলেন যে মুসলমানদেরকে জমি তোমার দখল করিয়ে মানে ডিস্ট্রিবিউট করে দেবে কংগ্রেস, কিংবা তোমার যে যে বিয়ে করার সময় যে একটা দেওয়া হয়, হ্যাঁ, সেটাকে ওরা করতে দেবে না, হ্যাঁ, মঙ্গলসূত্র আর রাখতে দেবে না, তাহলে তো সাধারণ যে লোকরা তারা তো এটা ইন্টারপ্রেট করতে পারে না, তাদের মনটা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় এবং মোদি ভোট পায়। আবার বাইরে যখন আসে ওই ক্যামেলিয়ান অন্য রং ধরে ফেলে। হ্যাঁ, এই যে টিকটিকি, ক্যামেলিয়ান টিকটিকি, এ বাইরে এসে অন্য রং ধরে বলে অন্যরা, মুসলিম দেশগুলো তাকে সবচেয়ে টপ অ্যাওয়ার্ড দেয়। আমি দেখলাম যে অন্যরা, ইউরোপের উনি ওরকম পাননি, যুক্তরাষ্ট্রের একটা মিডিয়াম টাইপের পেয়েছেন, কিন্তু মুসলিম কান্ট্রি থেকে উনি পেয়েছেন টপ মোস্ট অ্যাওয়ার্ড।
আমি বিস্মিত হয়ে যাই। কাজে লোকটা দারুণ ধূর্ত, এবং আমি তাকে মানে অনেকটা বাহাবা দেই যে অতি ডাউন থেকে উনি উঠেছেন। উনি চাও বিক্রি করেছেন, মানে ট্রেন স্টেশনে চা ফেরি করে বিক্রি করেছেন। কিন্তু সেই লোকটা দেখুন, যখন দরকার হয়েছে তার স্ত্রীকে উনি বাদ দিয়ে দিয়েছেন। মানে লক্ষ্য করে দেখুন, আবার যখন দরকার হয়েছে 40 বছর পরে বলে হ্যাঁ এটাই আমার স্ত্রী। হ্যাঁ, মানে ভারতের রাজনীতিতে, আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মোদির চেয়ে ওস্তাদ আমি তো কাউকে দেখি না। সে তো যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করে পাবলিককে ধোকা দিয়ে ক্ষমতায় আরো একবার যে যাবে, তাও আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। একদম ছোট্ট করে আমি বিরতিতে যাবার আগে গৌতম লাহিড়ী আপনার কাছ থেকে এইটুকু শুনি যে মোদির এই ওস্তাদের কাছেই কি আসলে কংগ্রেস পিছিয়ে পড়ছে? কেন কংগ্রেস সুবিধা করতে পারছে না? আসলে কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, তারা তো এই ধরনের কোনো ভাবাবেগের রাজনীতি তারা করেননি বা করেন না। তারা ভারতের সংবিধানের যে মূল্যবোধ সেটাকেই হাতিয়ার করে তারা সংবিধানকে মেনেই তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চান বা করে আসছেন। কিন্তু সেটা দুর্ভাগ্যজনক যে এই যখন একটা দেশে কোথাও, বা এটা বিশ্বের সর্বদেশ সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি আর্থিক সংকট বাড়ে তখন কিন্তু এই ধরনের মানে চিন্তা ভাবনা, যাকে মৌলবাদী বলা হয় বা উগ্র জাতীয়তাবাদী বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশেও যে উগ্র জাতীয়তাবাদ বা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো সব কিন্তু আর্থিক সংকটের জেরে। তখন খুব সহজ সমাধান হচ্ছে যে কোনো একটা গোষ্ঠীকে শত্রু চিহ্নিত করে বাকিদের জনসমর্থন আদায় করা। ফলে এটা ঘটনা যে এটাতে একমাত্র নির্ভর করবে সেই জনগণের ওপরই। ধরুন ভারতের জনগণের, আমার যেটা মনে হয়, ভারতের গণতন্ত্র যে 75 বছরেও শক্তিশালী হয়ে রয়েছে, এখানে কোনো সামরিক শাসন আজ পর্যন্ত হয়নি, হবে বলেও মনে হয় না। তার প্রধান কারণ যে প্রত্যেক প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচনে পরাস্ত হয়েছে, এক নেহেরু বাদ দিলে। নেহেরু মারা গিয়েছিল, তাছাড়া সকলেই, যত বড় নামী প্রধানমন্ত্রী বলুন, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, বিশ্বনাথ প্রতাপ সিং, নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, তার পরবর্তীকালে দেবগৌড়া, গুজরাল, যে মনমোহন সিং, তিনি 10 বছর রাজত্ব করেছেন, একজন অগান্ধী পরিবারের সদস্য প্রধানমন্ত্রী, প্রথম 10 বছর ভারতের রাজত্ব করেছে, কিন্তু তিনিও পরাস্ত হয়েছে। তার সম্পর্কে যথেষ্ট সম্মান আছে দেশে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট ওবামা এবং মনমোহন সিং যৌথ একটি বৃত্তিমূলক স্কলারশিপ চালু করেছে, ফলে তাকেও পরাস্ত হতে হয়েছে। ফলে ভারতের মানুষ একটা সঠিক সময় যখন মনে হয় যে কেউ কোনো সীমারেখা লঙ্ঘন করছেন, তাকে কিন্তু থামিয়ে দিতে পারেন, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পারেন, বুলেটে নয়, ব্যালটের মাধ্যমে তারা কিন্তু পারেন। এলাম চূড়ালাপে। গৌতম লাহিড়ী, একদমই সংক্ষেপে শুনবো যে নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে এবারের নির্বাচনে কেমন? পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে, ক্ষমতাসীনদের প্রতি পক্ষপাত দুষ্ট এরকম অভিযোগ করছেন বিরোধীরা। আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটা অভিযোগটা আছে, এবং অভিযোগের কিছুটা হয়তো ভিত্তিও থাকতে পারে। ধরুন 2 মাস ব্যাপী যে নির্বাচন ভারতে, যে নির্ঘণ্ট তৈরি করা হয়েছে, এতটাই গরমের মধ্যে না করলেও করা যেতে পারত। কারণ ভারতীয় জনতা পার্টি তারা বিশ্বাস করেন দেশে একটি মাত্র নির্বাচন হবে, প্রাদেশিক এবং লোকসভা। কিন্তু সেখানে যদি ত্রিপুরার মতো রাজ্য ধরুন, 2টো আসনের ভোট হচ্ছে 2 পর্যায়ে, ফলে এই বিষয়টা তো নিশ্চয়ই একটা সুবিধা। ঠিক আপনি যদি ভোটের যে নির্ঘণ্টগুলো দেখেন, দেখবেন যে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে মজবুত এবং শক্তিশালী, সেইখান থেকে ধীরে 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 ক্রমশ দুর্বল স্থানে নির্বাচন হচ্ছে। শেষ নির্বাচনটা হবে অনেক, এখানে বিজেপি অনেক অংশে দুর্বল। কিন্তু প্রথম পর্যায়ে চেষ্টা ছিল দাক্ষিণাত্যের মধ্যে কেরল এবং তামিলনাড়ু। তামিলনাড়ুর ভোট সম্পূর্ণ একদিনে হয়ে গেছে, কেরালায় আজকে হয়ে শেষ হয়ে গেল, সেটাও একদিনে শেষ হলো। কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি কোনো সাফল্য পাবে কিনা এটা নিশ্চিত নয়। ফলে অনেকগুলো অভিযোগ আছে। ভারতীয় শাসক দল, বিরোধী দল তারা চেয়েছিল নির্বাচন কমিশনে দেখা করে যে ইভিএম মেশিন নিয়ে অনেক প্রশ্ন তুলতে, কিন্তু তারা কোনো সাক্ষাৎকার পাননি। এমনকি দ্বিতীয়ত, যদিও আজকে সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে, সেটাও নরেন্দ্র মোদী একটা বড় হাতিয়ার করেছেন প্রচারে, যে বিরোধীরা ইভিএম তুলে দিতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে। ফলে ইভিএমই নির্বাচন হবে, এটা নিয়ে কোনো পরিবর্তন ঘটছে না আর কি। কিন্তু এটা ভারতের এই মুহূর্তে
নরেন্দ্র মোদী সরকার আসার পর বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বিরোধীদের একটা অভিযোগ যে কেবলমাত্র সেই ধরুন এজেন্সি যাদের বলা হয়, ইনকাম ট্যাক্স বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই, যে গোয়েন্দা, যেটা দুর্নীতি দমন সংস্থা, তারা কেবলমাত্র বিরোধীদের ওপরই কেবলমাত্র তল্লাশি করছেন, তাদেরকে গ্রেপ্তার করছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির কেউ তাদের প্রতি কোনো হচ্ছে না, তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি বহু দুর্নীতিগ্রস্ত কংগ্রেস নেতা, তাদেরকে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার নমিনেশন, হয়তো সেটাতে ভারতীয় জনতা পার্টির যারা কট্টর সমর্থক তাদের মধ্যে একটা অনুৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, সেটাও একটা বড় কারণ হতে পারতে পারে। ভোটের প্রতি শতাংশ কম হয়ে যাবে। অনেক 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 ধন্যবাদ গৌতম লাহিড়ী, অনেক ধন্যবাদ। আমি জনাব হুমায়ুন কবির আগের অংশে যে প্রশ্নটি করছিলাম, যে এই যে কিছু শব্দগুচ্ছ যেটি বাংলাদেশের নির্বাচনের সময় বহুল ব্যবহৃত হয়েছে, ভারতের নির্বাচনে যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্বের জায়গা, পশ্চিমা ষড়যন্ত্রের বিষয়, বিরোধীরা নির্যাতনের শিকার হচ্ছে, বেছে বেছে বিরোধীদেরকে গ্রেপ্তার বা হয়রানি করা হচ্ছে, এই বিষয়গুলো একরকমের একটা মানে সাদৃশ্য দেখা যায়, আবার নানান রকম নিশ্চয়ই মাত্রাগত পার্থক্য আছে। আপনি কিভাবে তুলনা করছেন? এটি একটা প্রশ্ন 2 মিনিটে শুনবো, এবং পরের অংশটাও শুনে নিই যে ভারতে কে ক্ষমতায় আসছে, কংগ্রেস না বিজেপি, তার সাথে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক দলগুলোর কোনো আশা হতাশার জায়গা আছে কিনা, আপনি দেখেন কিনা জনাব হুমায়ুন কবির? যদি অনুমতি দেন একটা বাক্য বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতে এই অভাব অভিযোগ থাকলেও বিরোধী দল নির্বাচন বয়কট করে, পরাস্ত হলেও নির্বাচন বয়কট করে না, সংসদ বয়কট করে না, যে কারণে ভারতের সংসদীয় গণতন্ত্র শক্তিশালী। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী, একটা তুলনামূলক বিশ্লেষণের জায়গায় আপনি দিয়ে দিলেন। হুমায়ুন কবির, আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আপনার প্রশ্নের শেষ অংশ দিয়ে শুরু করি। ভারত বাংলাদেশ সম্পর্কে মৌলিক কিছু পরিবর্তন আমি আশা করছি না, তবে নুয়ান্সে কিছু চেঞ্জ হতে পারে, এটা আমার ধারণা। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কটা নিকট প্রতিবেশী সম্পর্ক, তারা যে দুই দিকেরই পারস্পরিকতা আছে, পরস্পর নির্ভরশীলতা আছে, সেই প্রেক্ষাপটে খুব বড় ধরনের পরিবর্তন হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না, যদিও রেটরিকের দিক থেকে অনেকে হয়তো অনেক কথা বলবে। আর বাংলাদেশ এবং ভারতের নির্বাচনে পাল্টা অভিযোগের ক্ষেত্রে যদি বলেন, ভারতে কিন্তু ভারতের জনগণ তাদের অধিকার চর্চার সুযোগটা পাচ্ছে, এবং সেই পাওয়ার মধ্য দিয়ে হয় যে সরকারটা আসবে সেটা বৈধ সরকার হিসেবে আসবে, এবং তাদের শাসন ক্ষমতা বা কনসেন্ট অ্যাজ এ বেসিস অফ ডেমোক্রেসি আর গভর্নেন্স, সেই জিনিসটা কিন্তু ভারতে চলছে গত 75 বছর ধরে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে ভারতে অনেক প্রতিকূলতার মধ্যেও ভারতীয় জনগণ তাদের ভোট বা তাদের মতামত প্রকাশের, স্বাধীনভাবে মতামত প্রকাশের যে সুযোগটা পাচ্ছেন, সেই সুযোগটা কিন্তু ভারতকে গণতান্ত্রিক দেশ হিসাবে দাঁড়িয়ে থাকে, সহায়তা করছে। জি, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আমি ডক্টর মুস্তাফা সরোয়ার, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে এই বিশ্লেষণ, পরে যুক্তরাষ্ট্রের বিশ্লেষণ জায়গা থেকে একটু আসবো, কিন্তু এটি যে আমরা জানি ঐতিহাসিকভাবেই কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, বাংলাদেশের দল, আবার বিজেপির সাথেও এই বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটা দারুণ সম্পর্কের জায়গায় দেখেছি। অন্যদিকে বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি বিরোধীরা, বিএনপি সহ বিরোধীরা, তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, ইন্ডিয়া আউট, এরকম একটা মুভমেন্ট তারা করেছে। আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভারতে কোন দল ক্ষমতায় গেল বা গেল না, তার উপরে কিছু আশা নিরাশার জায়গা আছে বলে আপনি দেখেন কিনা? সেটা তো আপনার কথাই আপনি প্রকাশ করলেন, যে দলই মানে ভারতে কংগ্রেস পাওয়ারে থাক কিংবা বিজেপি পাওয়ারে থাক, তারা বাংলাদেশের যে ইনকামবেন্ট গভর্নমেন্ট তার সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখছেন। কারণ প্রতিবেশী রাষ্ট্র, অনেক সম্পর্ক রয়েছে, অনেক ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ব্যাপারে রয়েছে। এই কারণে যেহেতু ভারত অনেক ম্যাচিউরড গণতন্ত্র, আমি বলবো হ্যাঁ, দে মেনটেইন এ নর্ম অ্যান্ড দে আর মেনটেনিং, কাজে ওরা তাদের ঠিক কাজ করছে। কিন্তু বাংলাদেশে আমরা যারা আছি, আমরা ঠিক কাজ করছি কিনা সেটা প্রশ্নবোধক। তবে ইলেকশন কমিশন সম্পর্কে আমি একটা কমেন্ট করব, আপনারা লক্ষ্য, একটা এক্সাম্পল দিয়ে, যে এই মাত্র এই এক কি দুদিন আগে নরেন্দ্র মোদীর একটা বক্তৃতার উপরে ভিত্তি করে ইলেকশন কমিশন তাকে শোকজ করেছে। এই যে কাজটা করেছে, আমি বলবো যে ভারতের নির্বাচন কমিশনের মেরুদণ্ড রয়েছে। এখন
আমি বাংলাদেশ সম্পর্কে কমেন্ট করব না, কিন্তু আপনারাই চিন্তা করেন যে সেই তুলনায় বাংলাদেশের নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে কিনা, সেটা আপনারা যারা দর্শক মন্ডলী এবং আপনারা যারা যথেষ্ট অভিজ্ঞ ওখানে, আপনারাই আপনাদের মন্তব্য করবেন। কিন্তু ভারতের নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড রয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার কাট। এখন এই যে তাদের যে ভোট হচ্ছে, চিন্তা করে দেখুন যে আমরা কিন্তু যে ইনিশিয়াল ক্যালকুলেশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। 2004-এর যে এক্সাম্পলটা গৌতম লাহিড়ী এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবির দিয়েছেন, সেটাও কিন্তু একটা আমাদের চোখের সামনে রাখা উচিত। যে প্রেডিকশন পপুলার, মানে বিভিন্ন যারা পোল করে, যারা মত নেয়, তাদের প্রেডিকশনস আর রেজাল্ট কি হবে, তার অর্থ যে ভারতের জনগণ, মানে আমি মনে করি যে দে আর লট মোর ম্যাচিউরড ইন দ্যাট। এবং আমি একটা অ্যাড করব, এই যে আমরা লক্ষ্য করলাম যে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলে যে নাম্বার অফ ভোট কমে গেছে 6 to 8%, সেটা বেসিক্যালি হিন্দু ভোট কমেছে, মুসলমান ভোট কিন্তু বেড়ে গেছে প্রপোর্শনাল। তাহলে ব্যাপারটা কি? একটা হতে পারে যে জাতীয়তাবাদের স্লোগান দিয়ে সাধারণ মানুষের দুঃখকে পুঁজি করে যে রাজনীতি, সেটাও হয়তো একটা স্যাচুরেশন পয়েন্টে চলে আসছে। অনেক ধন্যবাদ মোস্তফা সারোয়ার। সেটি একটু আগে আলোচনা হচ্ছিল, একরকম পরীক্ষিত মেথডে পরিণত হয়েছে ভারতের জন্য। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন নিয়ে কথা বলতে চাইছিলাম, হয়তো পরের কোন অনুষ্ঠানে করব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে আগামী 25 বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের জন্য ভারত আসলে কেমন গুরুত্ব বহন করবে, নির্বাচনের পরে সেই সম্পর্কে কোন দিকে যাবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আরো কোনো একটা অনুষ্ঠানে আলোচনা করতেই পারবো। ভারতের নির্বাচনে আরো সামনে বাকি আছে, নিশ্চয়ই আমাদের চোখ থাকবে ভারতের নির্বাচনের উপর। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা সারোয়ার, গৌতম লাহিড়ী, অনেক ধন্যবাদ জানাব হুমায়ুন কবির, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো দুরালাপ থেকে বিদায়।